প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্রসগুণ বিষয়ক গাণিতিক প্রবলেমগুলো সলভ করব। তার আগে আন্তরিকভাবে দুঃখিত, গত ক্লাস মিস হওয়ার কারণে, একটু অসুস্থতাজনিত কারণে গত ক্লাসটা তোমাদের নিতে পারি নাই। ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ এখন থেকে কন্টিনিউ ক্লাস হবে এবং ক্লাসের পরিমাণটা বেড়ে যাবে তোমাদের। আগে আমরা 3টা নিতেছিলাম, কখনো কখনো আমরা কি ক্লাস সংখ্যা বাড়িয়ে দিব। পাশাপাশি তোমরা এক্সামের জন্য প্রিভিয়াস যে লেকচারগুলো আমি দিয়েছি সেগুলো বারবার প্রিপারেশন নাও, কারণ কন্টিনিউ দেখা যাচ্ছে পরপর এক্সাম শুরু হয়ে যেতে পারে। কখন দিব খুব নিকটেই আর কি। ওকে, তো চলো দেখি আজকের লেকচার কি আছে। আমরা আজকের লেকচারের মধ্যে প্রবেশ করি। তো ফার্স্ট লেকচার শুরুর পূর্বেই গতদিন আমরা যা পড়েছিলাম সেখান থেকে একটু দেখে আসি, কারণ ওই কনসেপ্টগুলো আজকে আমাদের কাজে লাগবে। ওকে, তো দেখো আই জে কে, এদিকে ঘূর্ণন, তার মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন, রাইট? তোমাদের যেটা বলেছিলাম সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণনের ক্ষেত্রে দেখো আই থেকে জে এর দিকে যদি ঘূর্ণন হয় তাহলে ডিরেকশন কোন দিকে হয়? ডিরেকশন তলের উপরের দিকে হয়, রাইট? তাহলে তলের উপরের দিক, এই দেখো হাতের তলের উপরের দিক, তার মানে কি এই দিক আমরা পজিটিভ ধরতে পারি, রাইট? এবং এটাই তোমাদের গত লেকচারে আমি বলেছি, আই ক্রস যদি জে করতাম তাহলে হতো কি প্লাস কে। যদি জে ক্রস কে করতাম, দেখো জে এর পরে কেই হয় অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন, তাহলে হবে প্লাস আই, তার মানে পরেরটা। আবার যদি কে ক্রস আই হয় তাহলে হবে যেটা, সেটা হচ্ছে প্লাস জে। বুঝতে পেরেছো? নেক্সট, এখন যদি আমরা উল্টিয়ে দিই, অর্থাৎ এই যে জে আছে পরে, তাহলে এই জেটাকে যদি আমরা আগে দিয়ে দিই তাহলে কি ঘটনাটা ঘটবে? মাইনাস হয়ে যাবে। সেক্ষেত্রে যেহেতু ক্রস গুণ ডিরেকশনের বিষয় থাকে, তাহলে দিক কোন দিকে হয়? দিক হয় কি তলের নিচের দিকে। ওকে, দেখো এই যে জে ক্রস আই, তার মানে ঘূর্ণনটা ক্লকওয়াইজ, তার মানে নিচের দিকে। ওকে, তাহলে এটা কি হবে? কে ক্রস জে ইজ ইকুয়াল মাইনাস আই, আই ক্রস কে ইজ ইকুয়াল কি হবে? মাইনাস জে। ওকে, এগুলো আমাদের জানা আছে। তাহলে যদি জানা থাকে, আজকে আমরা একটা ইম্পর্টেন্ট অংশে প্রবেশ করব। খেয়াল করো, ধরে নাও এই বরাবর একটা ভেক্টর, সেটা হচ্ছে ত্রিমাত্রিক এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, এ জেড কে ক্যাপ। ওকে, এই বরাবর একটা ভেক্টর বি, যেটা নির্দেশিত হলো বি এক্স আই ক্যাপ, বি ওয়াই জে ক্যাপ, বি জেড কে ক্যাপ। মধ্যকার কোণ হচ্ছে থিটা। ওকে, আচ্ছা, এখন একে একে আমরা কিছু এখান থেকে কন্ডিশনগুলো সলভ করতে চাই। ফার্স্ট ক্ষেত্র 1, একটু খেয়াল করো, আমরা কিন্তু পড়েছিলাম যদি এ ক্রস বি হয় তাহলে স্বাভাবিকভাবেই আমরা যেটা পড়েছিলাম গত লেকচার থেকে, কি হবে বলো তো দেখি? এ বি সাইন থিটা ইটা ক্যাপ, রাইট? এখন আমরা যদি এটাকে মডুলাস করে দিই, এ ক্রস বি মডুলাস, তার মানে শুধু মান, পরম মান, তাহলে এখানকার ইটা ক্যাপ ডিরেকশন কন্ডিশনটা কি হয়ে যাবে? উঠে যাবে। তাহলে কি হবে? এ বি সাইন থিটা। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই কন্ডিশনটা একটু খেয়াল রেখো। ক্ষেত্র 2, এখন তোমাকে যদি আবার নির্ণয় করতে বলা হয় এ ক্রস বি নির্ণয় করো, ডট গুণের মতো আমরা এই যে এ ভেক্টরের আয়ের সহগ, বি ভেক্টরের আয়ের সহগ, এগুলো গুণ করে একটা কন্ডিশন উপস্থাপন করেছিলাম। ঠিক তেমনি আমরা আরেকটা কন্ডিশনের দিকে যেতে চাই। চলো কিভাবে হবে? ফার্স্ট ভেক্টর এ ভেক্টর, তাহলে এ কত বলো তো দেখি? এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, এ জেড কে ক্যাপ। লাইফে অন্তত একবার এই বেসিক
কন্ডিশনটা তোমরা মনে রাখবে। ক্রস, দেখো মাঝে ক্রস আছে, বি ভেক্টর কত আছে, bx i ক্যাপ by j ক্যাপ bz k ক্যাপ, রাইট? এখন আমরা কি করব, দেখো গুণ করতে থাকবো। তাহলে এখান থেকে এই x i দিয়ে আমরা এইগুলোকে গুণ করি। আচ্ছা গুণ করে দাও, দেখো x bx i ক্রস i হয়ে যাবে, তাই না? সহগ i এর সহগ x, এই ভেক্টরে i এর সহগ bx, শুধুমাত্র একক ভেক্টরগুলো ক্রস গুণনের বন্ধনে বেঁধে যাবে, কারণ যেটা সেটা হচ্ছে যেহেতু ভেক্টর সেহেতু ক্রস গুণনের বন্ধনে বেঁধে দিতেই হবে। ওকে, আচ্ছা নেক্সট x দিয়ে আমরা যথারীতি গুণ করতে থাকি, x by i ক্রস j x bz i ক্রস k। দেখো x i দিয়ে এগুলোকে গুণ করা শেষ হয়ে গেছে। ওকে, নেক্সট এবার খেয়াল করো তো, আমরা a y j ক্যাপ দিয়ে বাকিগুলোকে গুণ করতে চাই, তাহলে কি হবে, এটা দিয়ে এটাকে গুণ করে দাও, তাহলে a y b x, এখানে আছে j ক্যাপ এখানে আছে i ক্যাপ, তাহলে j ক্রস i প্লাস এটা দিয়ে এটাকে গুণ করে দাও a y b y j ক্রস j প্লাস a y b z j ক্রস k হবে। ওকে, নেক্সট আবার খেয়াল করো, তাহলে a y j দিয়ে গুণ করা শেষ। আবার খেয়াল করো, a z কে দিয়ে আমরা গুণ করতে চাই, তাহলে কি হবে, এটা দিয়ে এগুলোকে গুণ করে দাও, তাহলে a z bx k ক্রস i প্লাস a z by k ক্রস j প্লাস a z bz k ক্রস k। আমরা গতদিন একটা কন্ডিশন জেনেছিলাম, i ক্রস i ইজ ইকুয়াল j ক্রস j ইজ ইকুয়াল k ক্রস k ইজ ইকুয়াল কি হয় 0, তাই না? অর্থাৎ একই জাতীয় একক ভেক্টরকে যদি ক্রস গুণনের বন্ধনে বেঁধে দেওয়া হয় তাহলে সেই ক্রস গুণফলের মান হয় কত, 0। তাহলে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো কোথায় কোথায় যেন আমরা 0 বানাতে পারি। হ্যাঁ, দেখো i ক্রস i, তার মানে এই অংশটা আমরা 0 পাবো, টোটাল অংশটা 0 হবে, কারণ 0 এর সাথে পৃথিবীকে গুণ করলেও কি হয়ে যায়, পৃথিবী 0 তে পরিণত হয়, রাইট? ওকে, তাহলে এবার বলো তো j ক্রস j কি হয়, 0, k ক্রস k কি হয়, 0, রাইট? তাহলে এইগুলো আমরা পাবো না, পাবো কি, অবশ্যই পাবো না। আচ্ছা, আমি তাহলে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই অংশগুলো মুছে দিতে পারি। এটা 0 মানে কি, দরকার নাই, বাদ। এই 0 মানে কি, দরকার নাই, বাদ। ওকে, এই 0 মানে কি, দরকার নাই, বাদ। এখন তোমরা খেয়াল করো, আমরা সংক্ষিপ্ত করে ফেলার জন্য এখন দেখো i ক্রস j, i ক্রস j, i ক্রস j, দেখো ক্লকওয়াইজ ঘূর্ণন, তাহলে i ক্রস j মানে কি, প্লাস k, তাই না? তাহলে আমরা এই অংশটার পরিবর্তে লিখতে পারি যেটা, সেটা হচ্ছে কি বলতো দেখি, প্লাস k ক্যাপ, রাইট? এবার খেয়াল করো তো i ক্রস k, i ক্রস k, i ক্রস k মানে দেখো মাইনাস j, তাই না? তাহলে i ক্রস j আমরা i ক্রস k আমরা এখানে কি করতে পারি, মাইনাস j লিখতে পারি, পারি না? ওকে, নেক্সট এবার দেখো j ক্রস i, তাহলে j ক্রস i মানে কি হবে, j ক্রস i দেখো মাইনাস k, তাহলে আমরা কি করতে পারি, এখানে দেখো মাইনাস k বসাতে পারি, পারি না? ওকে, এবার দেখো তো j ক্রস k, তাহলে j ক্রস k কোথায় আছে, তালাশ করো, j ক্রস k দেখো প্লাস i, তাহলে আমরা এখানে কি করতে পারি, বসিয়ে দাও প্লাস i। ওকে, নেক্সট k ক্রস i, ঝটপট k ক্রস i, k ক্রস i মানে কি আছে, k ক্রস i দেখো প্লাস j, তাহলে প্লাস j আমরা কি করতে পারি, এখানে বসিয়ে দিতে পারি। তাহলে k ক্রস j কোথায় আছে দেখো তো দেখি, এই দেখো এখানে আছে মাইনাস i, তাহলে এই যে মুছে দিয়ে আমরা কি করলাম, মাইনাস i দিয়ে দিলাম। ওকে, আচ্ছা এবার তোমরা খেয়াল করো, আমরা মিরাকল খুঁজে পেয়েছি এখান থেকে সবকিছু। তো দেখো এখানে প্লাস i, এখানে মাইনাস i, আমরা একটা কি করব, i ক্যাপ কে কমন নিয়ে নিই। যখনই আমরা i ক্যাপ কে কমন নিয়ে দেখো a i বের হয়ে আসবে, কি হবে, a y b z মাইনাস, এই যে মাইনাস ছিল এই মাইনাস এখানে চলে আসবে, তাহলে মাইনাস কি হবে, a z b y। ওকে,
আচ্ছা, তাহলে এই অংশ কিন্তু শেষ, আমাদের এই অংশটা হয়ে গেল, চলে গেল। তাহলে আমরা মুছে দিই, যেটা দরকার নেই সেটা মুছে দিই। হ্যাঁ, ওকে। এবার খেয়াল করো তো, এখানে মাইনাস জে, এখানে প্লাস জে আছে, তাহলে একটা মাইনাস জে কমন নিয়ে নিই আমরা। মাইনাস জে কমন নিয়ে নিলাম। যখনই কমন নিয়ে নেবো মাইনাস জে, তখন কি হবে বলো তো? এক্স বি জেড মাইনাস, কারণ মাইনাস কমন নিয়েছো, এখানে প্লাস আছে, তাহলে এ জেড বি এক্স হবে এখানে। তাহলে এ জেড বি এক্স আমরা পেয়েছি। ওকে, তাহলে এই অংশটাও চলে গেছে, এই অংশটা আমরা কেটে দিলাম, দরকার কি আমাদের। তাহলে এটা অফ। এখন আবার খেয়াল করো তো, এখান থেকে আমরা কি দেখো, প্লাস কে ক্যাপ মাইনাস কে ক্যাপ, এখান থেকে আমরা প্লাস কে ক্যাপ নিয়ে নিই। তাহলে কি পেলাম আমরা? পেয়েছি হচ্ছে এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি জেড। ওকে, আচ্ছা, তাহলে এই অংশটা পেয়েছি, সবই মুছে দিই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এগিয়ে যাই। এই লাইনটা আসার পর তোমরা কি করবা? শুদ্ধি কন্ডিশন, আসলে তুমি যে ক্যালকুলেশনটা করলাম এটা রাইট আছে কিনা এখান থেকে তুমি কি যাচাই করতে পারো। কিভাবে একটু খেয়াল করো। আমরা জানি আই এর সাথে সংশ্লিষ্ট হচ্ছে এক্স, তাই না? দেখো আমরা আই ক্যাপ যখন পেয়েছি ওই কন্ডিশনে ওর সাথে কোনো এক্স থাকবে না, আছে? নাই। কি থাকবে? দেখো এ ওয়াই বি জেড, আর ওইদিকে যে হবে এ জেড বি ওয়াই। ওকে, তার মানে এই অবস্থা দেখলে বুঝতে পারবা হ্যাঁ তোমার গুণ ওকে আছে। এগিয়ে যাও তুমি, জে ক্যাপ দেখো, তাহলে জে এর সাথে সংশ্লিষ্ট কিন্তু ওয়াই, তুমি দেখবা জে এর সাথে সংশ্লিষ্ট কোনো ওয়াই নেই, তার মানে তুমি রাইট। এবার খেয়াল করো, কে এর সাথে সংশ্লিষ্ট মানে কি? জেড। দেখো ওখানে ক্যালকুলেশন আমরা দেখতে পাচ্ছি যেটা জেড নেই, রাইট? এরপর এখান থেকে আমরা একবারে লিখে দিব আই জে কে। ওকে, কিভাবে সেটা আমি আসছি পরে, প্লিজ। তাহলে এখানে লিখব এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড। ভাইয়া বুঝলাম না তো কি করলেন? ওকে, প্লিজ তোমাদের কাছে আমার একটা কোশ্চেন, যেটা বলো তো এ প্লাস বি হোল স্কয়ার মানে কত? ছোট্টকালের পড়ালেখা, বাচ্চাকালে যখন পড়েছিলা, বলো তো। এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, রাইট? আচ্ছা, কোথাও কি কখনো খুঁজে পেয়েছো এই অংশটা? অবশ্যই নয়। যখন ত্রিকোণমিতিক কন্ডিশন তুমি পড়তে যাবা তখন দেখবা কি ফার্স্টেই যখন সূত্র পড়তে যাও তখন কি a প্লাস বি হোল স্কয়ার আছে, তার কি ইলিবারেট কন্ডিশন হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাই না? কিন্তু যখনই দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তোমার সামনে চলে আসে, তুমি তখন দেখো টাক টাক করে জবাব দাও কি a প্লাস b হোল স্কয়ার, তাই না? তার মানে কি পরের লাইন তোমার জানা আছে, এত বেশি তোমার জানা আছে যার কারণে কি তার আগের লাইন তোমার মুখস্থ হয়ে গেছে। কিন্তু গাণিতিক কন্ডিশনে এই লাইনটা আগে, এই লাইনটা পরে। ক্লিয়ার? যেটাই আসুক না কেন তুমি কিন্তু এত ইজি হয়ে গেছে যার কারণে তুমি দেখা মাত্রই বলতে পারছো। কিন্তু ঘটনা কি একটু খেয়াল করো, নির্ণায়ক প্রসেসে তুমি যখন যাবে তখন দেখবে এই লাইনের পরে এই লাইন। ওকে, এখন তোমার কাছে আমার কোশ্চেন, যেটা তুমি কতবার দেখেছো বলো তো? এটা তুমি, আমি অনেক স্টুডেন্ট আছে যারা একবারও এখন পর্যন্ত দেখেনি। যারা ম্যাট্রিক্স নির্ণায়ক শুরু করেছো তারা হয়তো দেখেছো। কি দেখেছো? এখান থেকে ইলিবারেট বা ক্যালকুলেশন করে এই লাইনটা খুঁজে পেয়েছো, এটা পরের লাইন, তার মানে এইটার পরের লাইন এটা। ওকে, যেমন কি দেখো এইটার পরের লাইন এটা, তাহলে পরের লাইন আসার সাথে সাথে তুমি কি জবাব দিচ্ছ a প্লাস বি হোল স্কয়ার। তার মানে ঘটনা কি এই লাইনটা তোমার পরিচিত এত বেশি নেই, এই জন্য তুমি কি এই লাইনের পরে যে এই লাইন হবে ওইটার মতো কি জবাব দিতে পারছো না। ওকে, সুতরাং এই জন্য তোমাকে কি করতে হবে? ভালো করে প্র্যাকটিস করতে হবে। ওকে, এখন কিভাবে আসে সেটা আমরা দেখব। তার মানে এই কন্ডিশন আসলেই তুমি কি এটা লিখে দিতে পারো। ওকে, আচ্ছা, এখন খেয়াল করো আমরা একটু দেখব আসলেই এই লাইনের পরে কি আমরা এই লাইন পাই কিনা। ওকে, তাহলে খেয়াল করো, আমরা জানি যখন নির্ণয় করেছো তখন দেখো আমরা শিখেছি এটা হচ্ছে কলাম, এটা ফার্স্ট কলাম C1, এটা সেকেন্ড কলাম
C2, এটা থার্ড কলাম C3, রাইট? আমরা এইটাকে দেখো রো শিখেছিলাম, ফার্স্ট রো R1, এটা দেখো আমরা কি সেকেন্ড রো R2, এটা দেখো থার্ড রো R3, রাইট? আচ্ছা, এখন একটু মনোযোগী হও। বলতো আমি যদি ফার্স্ট কলাম ফার্স্ট সারির যে কমন উপাদান সেটা নিই, তাহলে কি হবে? আই নিয়েছি, তাই না? তাহলে আয়ের কলাম অফ, আয়ের সারি অফ। এই গুণটা খুব ইম্পর্টেন্ট। এই গুণ যদি ভুল হয়ে যায় তোমার, তাহলে তুমি কিন্তু ভুল। তো খেয়াল রেখো, ইম্পর্টেন্ট। মানে একটা মার্কস তোমাকে কি করে, অনেক কিছু উপহার দিতে পারে। তো এই ধরনের তো তোমাদের হবে না যে পরীক্ষা না দিয়েই পাস, এটা হয়তো তোমাদের ভাগ্যে সম্ভাবনা নাই। যদি সম্ভাবনা চাও তাহলে বারবার কি দোয়া করতে থাকো করোনা যেন উপর থেকে আবার নাজিল হয়, বুঝেছো? যাই হোক, যেহেতু এটা সম্ভবপর হবে কিনা তো জানি না, ভবিষ্যৎ আমরা জানি না। তো এখন একটা মার্কস তোমার লাইফের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট একটু বলি। ধরে নাও একটা মার্কসের জন্য তুমি A+ হয়নি, রাইট? একটা মার্কসের জন্য তোমার কোনো একটা ভালো কলেজে চান্স হয়নি। একটু খেয়াল করো কতটা গুরুত্বপূর্ণ, আমরা যেন নেগলেক্ট না করি কোনো বিষয়কে। একটা মার্কসের জন্য তুমি তোমার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে ফর্ম তুলে ভর্তি পরীক্ষা দেওয়ার চান্স পাওনি। তার মানে তোমার সারা জীবনের ইচ্ছা বুয়েটে পড়বা, তোমার সারা জীবনের ইচ্ছা হচ্ছে তুমি কি আরো ডিএমসি, আইইউটি এই ধরনের কন্ডিশনগুলোতে পড়বা, কিন্তু ঘটনা যেটা সেটা হচ্ছে কি সেখানকার যে শর্ত দেওয়া আছে একটা মার্কসের জন্য তোমার হয়নি। দেখেছো কি অবস্থা? যে স্বপ্ন তুমি কি ছোটকাল থেকে লালন পালন করে আসছো, সেই স্বপ্নটা তোমার একটা মার্কস কি করে দিল, ধূলিসাৎ করে দিল, রাইট? তাহলে একটা মার্কস কতটা ইম্পর্টেন্ট খেয়াল রাখতে হবে। আবার কি অ্যাডমিশন টেস্টের জন্য একটা মার্কস অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট তোমার অবস্থানের জন্য। একটা মার্কসের জন্য তুমি চান্স নাও পেতে পারো, একটা মার্কসের জন্য তুমি বুয়েটে ভালো একটা সাবজেক্ট তুমি নাও পেতে পারো, একটা মার্কসের জন্য তোমার অবস্থান মেডিকেলে ডিএমসি থেকে চলে যেয়ে ডিএমসিতে চলে যেতে পারে। ওকে, তার মানে ঢাকা মেডিকেল কলেজ থেকে দিনাজপুর মেডিকেল কলেজে তুমি চলে যেতে পারো। ওই দিনাজপুরে যে ধান চাষ করবা, তখন লিচু আর ধান খেয়ে বেড়াবো আর কি। ওকে, তো যাই হোক, একটা মার্কস অনেক ইম্পর্টেন্ট। এই ক্যালকুলেশনটা একটু মনে রেখো, অনেক বেশি কথা হয়ে গেল। যখন আমরা আই নিয়েছি, আয়ের কলাম অফ, আয়ের সারি অফ, এখন আমরা গুণ করা শুরু করব। গুণ করব কোন দিকে? এই দিকে। এই গুণের প্রসেসটা একটু খেয়াল রাখবা, ইম্পর্টেন্ট। তাহলে ওইদিকে যদি আমরা গুণ করি, দেখো তো ফার্স্ট কি এদিকে গুণ করতে হবে। তাহলে কি হবে? AY BZ সূত্রের মাইনাস AZ BY। ওকে, শেষ। আবার আমরা এদেরকে ফিরিয়ে নিয়ে আসি। এখানে x ছিল, এটা কি bx ছিল। ওকে, এবার এখানে আমরা কি করতে পারি? মাইনাস দিতে পারি, প্লাসও দিতে পারি। মাইনাস দিলে গুণের ধরন এক ধরনের হবে, প্লাস দিলে গুণের ধরন আরেক ধরনের হবে। যেহেতু নির্ণায়ক প্রসেস আমরা জানি প্লাস মাইনাস, এই প্রসেসগুলো যেহেতু জানি আমরা, সেহেতু কি করবো, এখানে মাইনাস দিয়ে আমরা কি ক্যালকুলেশন করি। হ্যাঁ, তাহলে মাইনাস জে ক্যাপ। আমরা যখনই জে ক্যাপ নিব, তখন জে ক্যাপের এই বরাবর যে কলামটা থাকবে সেটা অফ, সারিটাও কি হবে? অফ, রাইট? যেহেতু তুমি মাইনাস নিয়েছো, তাহলে তোমার গুণের ধরন কিন্তু আবার ওই দিকেই হবে, কারণ এই মিডিলে তুমি মাইনাস নিয়েছো। ওকে, গুণের প্রসেস সব সময় এই দিকে মাইনাস নিলে। এখন দেখো গুণ করে দাও, কি হবে? x এদিকে গুণ করো, x bz মাইনাস কি হবে? az bx। ওকে, আচ্ছা, আবার ওদের আমরা ফিরিয়ে নিয়ে আসি, i j k। তাহলে এটা কি ছিল? ay by। এখন আবার খেয়াল করো তো, কে ক্যাপ যদি আমরা নিই, তাহলে কি ঘটনাটা ঘটবে? কে ক্যাপ নিলে আবার গুণের ধরন ওই দিকেই। তাহলে এর কলাম অফ, এর সারি অফ। আমি এখন আর অফ করলাম না, তাহলে থাকছে শুধু আমাদের এইগুলো। তাহলে কি হবে? ax by মাইনাস ay bx। দেখো এই লাইনটা যা, ঠিক এই লাইনটা হচ্ছে কি তাই। ওকে, তার মানে কেন এইটার পরে এইটা আসলে কেন আমরা কি এই লাইন দেখা পাইলেই এই লাইন লিখবো না? ওকে, তাহলে ঘটনাটা বোঝা গেছে।
সুতরাং এই লাইনটা আসার পর আমরা কি এটা অনায়াসে লিখতে পারি কেমন ভাবে, যেমন ভাবে এই লাইনের পর এই লাইন আসে তেমন ভাবে এই লাইনের পর এই লাইন আসে। ওকে, আচ্ছা, তাহলে আমরা লাস্ট যেটা পেলাম এটাই আমাদের বেশি ইম্পর্টেন্ট। কি পেয়েছি লাস্টে দেখে নাও। আমরা লাস্টে পেয়েছি এখানে আই জে কে এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড। ওকে, এখানে কিন্তু একটা সাইডে ছিল কিছু। আচ্ছা, তাহলে ফার্স্ট ভেক্টর কি, আমরা এখন এখান থেকে সরাসরি এইগুলো নিয়ে ক্যালকুলেশন করব। ওকে, এখন তাহলে এইটা পেলাম আমরা। হ্যাঁ, ওকে, খেয়াল করেন এবার আমরা ক্ষেত্র 3 যাব। হ্যাঁ, ক্ষেত্র 3। আচ্ছা, থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে দেখো তো এই মানটা আমরা কি পাই, বা এ ক্রস বি আমরা কি পাই? এ ক্রস বি ইজ ইকুয়াল এ বি সাইন 0 ডিগ্রি ইটা ক্যাপ, তার মানে কি 0 পাবো, রাইট? থিটা 0 মানে কি দুটি ভেক্টরের মধ্যে কোণ কত? 0, তার মানে দুইটা ভেক্টর। দেখো এ ভেক্টর যেদিকে ক্রিয়াশীল বি ভেক্টরটাও কি হবে ঠিক সেদিকে ক্রিয়াশীল, মানে তারা সমান্তরাল, রাইট? তাহলে যদি বলা হয় দুটি ভেক্টর যদি কি সমান্তরাল হয় তাহলে তাদের ক্রস গুণফল কি হবে বলো তো? 0 হবে, রাইট? আচ্ছা, এই যে বিষয়গুলো কিভাবে হলো সলিউশন একটু খেয়াল করো। আচ্ছা, ক্ষেত্র 4 একটু খেয়াল করেন। আমরা দেখো ক্রস গুণের ফলাফল এটা পেলাম, তাহলে ক্রস গুণের ফলাফল আমরা পেলামটা কি? আমরা পেয়েছি হচ্ছে আই এ ওয়াই বি জেড বি ওয়াই এ জেড, রাইট? মাইনাস জে ক্যাপ আমরা পেয়েছি এক্স বি জেড এ জেড বি এক্স, তারপরে কে ক্যাপ আমরা কি পেয়েছি? এক্স বি ওয়াই এ ওয়াই বি এক্স। ওকে, আচ্ছা বলো তো এই দুইটা ভেক্টর যদি সমান্তরাল হতো তাহলে এদের ক্রস গুণফল কি লিখতাম বলো তো? ক্রস গুণফল লিখতাম হচ্ছে 0, রাইট? সমান্তরাল হওয়ার শর্ত। আমরা চাই কোন শর্তের আরোপ করলে সমান্তরাল পাওয়া যায় সেটাই। তাহলে ক্রস গুণফল 0, আই এ ওয়াই বি জেড বি ওয়াই এ জেড মাইনাস জে ক্যাপ এ এক্স বি জেড এ জেড বি এক্স প্লাস কে ক্যাপ এক্স বি ওয়াই এ ওয়াই বি জেড। ওকে, আচ্ছা একটু তাহলে আমি এখন এদিকে মুছে মুছে দিব। হ্যাঁ, বলতো বাম সাইডে আয়ের সহগ কত? এই বাম সাইডে কিন্তু সব 0, তাই না? তাহলে আয়ের সহগ কত? বাম এর 0 বানাতে গেলে কি করতে হবে? বাম সাইডে আয়ের সহগ আছে হচ্ছে 0, জে এর সহগ কত আছে? জে এর সহগ আছে 0, বাম সাইডে কে এর সহগ কত আছে? 0, রাইট? তাহলে টোটাল সব মিলে কি দেখো, সব মিলে কি বানাবে? 0, মানে আগের মতোই কন্ডিশন, তাই না? এখন বলো তো দেখি উভয় দিকে আয়ের সহগ সমীকৃত করে, সমীকৃত করে মানে সমান বিবেচনা করে। ওকে, আচ্ছা বলো তো এই সাইডে আয়ের সহগ কত আছে? এই সাইডে আয়ের সহগ আছে 0। এই সাইডে আয়ের সহগ কত আছে বলো তো? এই সাইডে আয়ের সহগ আছে এ ওয়াই বি জেড মাইনাস বি ওয়াই এ জেড। তাহলে এখান থেকে একটু খেয়াল করো তো, এ ওয়াই ডিভাইডেড এ জেড বি ওয়াই ডিভাইডেড বি জেড, এই কন্ডিশনটা আমরা লিখতে পারি। 1 নং দিয়ে দিলাম। হ্যাঁ, আবার খেয়াল করো, আমি অংশটা মুছে দিই একটু। আবার খেয়াল করো, যদি আমরা জে এর সহগ সমীকৃত করি তাহলে কি ঘটনাটা ঘটবে? জে এর সহগ যদি সমীকৃত করি তাহলে একটু খেয়াল করো, এদিকে জে এর সহগ আছে 0 আর এইদিকে জে এর সহগ যেটা আছে সেটা হচ্ছে মাইনাস, এ দেখো মাইনাস কত?
এ এক্স বি জেড মাইনাস এ জেড বি এক্স। ওকে, এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এ এক্স এ জেড, ওকে, আর পাবো হচ্ছে আমরা বি এক্স বি জেড। ঠিক আছে না? আচ্ছা, তাহলে এইটা একটা পেলাম 2 নাম্বার অবস্থা। এবার আবার খেয়াল করো তো, আমরা যদি কে এর সহগ সমীকৃত করি তাহলে কি হয়ে যাবে? কে এর সহগ সমীকৃত করলে দেখো এখানে হবে এ এক্স ডিভাইডেড এ ওয়াই ইজ ইকুয়াল বি ওয়াই ডিভাইডেড বি জেড। ওকে, সমান্তরালের শর্ত এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, অত আমাদের জটিল পর্যায়ে দরকার নেই। তাই সমান্তরাল যদি বের করতে বলা হয় বা সমান্তরালের শর্ত প্রুফ করো তাহলে কি করবা বলো তো দেখি? যেটা করবা সেটা হচ্ছে প্রথম ভেক্টরের আয়ের সহগ, দেখো সরি হ্যাঁ, প্রথম ভেক্টরের জে এর সহগ, এটা এ ওয়াই মানে জে এর সহগ, প্রথম ভেক্টরের জে এর সহগ এবং প্রথম ভেক্টরের কে এর সহগের অনুপাত হবে দ্বিতীয় ভেক্টরের জে এর সহগ দ্বিতীয় ভেক্টরের কে এর সহগের অনুপাতের সমান, রাইট? অর প্রথম ভেক্টরের আয়ের সহগ প্রথম ভেক্টরের কে এর সহগের অনুপাত যা হবে দ্বিতীয় ভেক্টর বি এর আয়ের সহগ এবং কে এর সহগের অনুপাত কি হবে তাই হবে। ওকে, নেক্সট আবার দেখো কে আবার সমান্তরাল হওয়ার আরো শর্ত, এই তিনটাই কিন্তু সমান্তরাল হওয়ার শর্ত। দুটি ভেক্টর, প্রথম ভেক্টর আয়ের সহগ এবং প্রথম ভেক্টর জে এর সহগের অনুপাত যা হবে দ্বিতীয় ভেক্টরের খেয়াল করো এখানে একটু আছে সরি, হ্যাঁ, দ্বিতীয় ভেক্টরের আয়ের সহগ এবং দ্বিতীয় ভেক্টরের, এখানে কিন্তু একটা এক্স হবে, প্লিজ একটু ভুল হয়ে গেছিল, বিএক্স, দেখো এখানে বিএক্স, তাহলে কি দ্বিতীয় ভেক্টরের আয়ের সহগ এবং দ্বিতীয় ভেক্টরের কে এর সহগ কি হবে? তাদের অনুপাত সমান হবে। ক্লিয়ার? তাহলে সমান্তরালের শর্ত হচ্ছে এটা, অবশ্যই তোমরা খেয়াল রেখো। নেক্সট আমরা একটু এগিয়ে যাই সামনের দিকে। ওকে ওকে, আমরা এখন কিছু প্রবলেম দেখব যেগুলো সাধারণত আগে যেগুলো দেখে আসলাম ওইগুলো থেকে সলভ করব। হ্যাঁ, আচ্ছা, এক্সাম্পল 1, a is equal minus b হলে a cross b what? ওকে, এই ধরনের দেখা যাচ্ছে একটা প্রবলেম তোমার সামনে এসেছে, তাহলে কি করবা? সলিউশন করতে হবে আমাদের, তাই না? এখন বলো তো a is equal minus b, তাই না? a আর b এর মধ্যে কোণ কত? 180 ডিগ্রি, তাই না? আচ্ছা, ওটা দিয়ে তুমি সলভ করতে পারো, অন্য প্রসেসে সলভ করতে পারো, কোনো সমস্যা নেই। একটু খেয়াল করো, a ক্রস b, তাই না? আমরা কি লিখতে পারি? দেখো a মানে মাইনাস b, তাহলে মাইনাস b ক্রস b। ওকে, তাহলে বলো তো এই মাইনাস b আর এটা প্লাস b এদের মধ্যে কোণ কত? 180 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি? b b sin 180 ডিগ্রি এটা ক্যাপ, তাই না? এটা লিখতে পারি না? তখন আর মাইনাস দেওয়ার দরকার নেই, কারণ তুমি 180 ডিগ্রি যেহেতু লিখেছো, কারণ তারা পরস্পর বিপরীত দিকে গমন করছে, সরি ক্রিয়াশীল, এটা মাইনাস এটা প্লাস, এই জন্য। তাহলে সাইন 180 ডিগ্রি মান 0, টোটালটা হচ্ছে 0, তাহলে a ক্রস b এর মান হবে কি? 0। ওকে, আচ্ছা, এখন দেখো আমরা অনেক সহজ সহজ কিছু প্রবলেমের দিকে এগিয়ে যাচ্ছি, সলভ করছি আর কি। এখন তোমাকে যেটা বলা হলো a cross b 3i cap minus 6j cap plus 2k cap হলে a minus b cross a plus b এর মান কত? এটা তোমার জন্য হোমওয়ার্ক থাকবে, অবশ্যই তোমরা কি করবা? এই হোমওয়ার্কটা ওকে করে আনসার কত হচ্ছে সেটা একটু জানাবা। নেক্সট এক্সাম্পল 3, একটু খেয়াল করো, ধরে নাও দেওয়া আছে p ভেক্টর 5i cap plus 2j cap minus 3k cap। ওকে, আরেকটা ভেক্টর দেওয়া আছে q ভেক্টর 15i cap minus aj cap plus minus 9k cap। এখন
এই যে এ দেখতে পাচ্ছ না, তোমাকে এখন বলা হলো এ এর মান কত হলে পি ও কিউ সমান্তরাল হবে। তার মানে এর মান কত হলে, এর মান কত হলে, এর মান কত হলে, রাইট? এটাই আমরা দেখাতে চাই। তো দেখো কিভাবে হবে, আমি একটু মুছে দিলাম এই অংশটা। আমরা ফার্স্টেই সলিউশন পর্যায়ে যেতে গিয়ে পি ক্রস কিউ নির্ণয় করব। তাহলে স্বাভাবিক অর্থেই আই জে কে, প্রথম ভেক্টরকে পি, দ্বিতীয় ভেক্টরকে কিউ, পি এর আই এর সহগ কত 5, জে এর সহগ কত 2, জে এর নিচে বসবে কে এর সহগ কত -3, এই দেখো এখানে বসে গেল। এবার আবার খেয়াল করো, কিউ দ্বিতীয় ভেক্টর, আই এর সহগ কত 15, তারপরে -a আর এটা -9, ওকে। আচ্ছা, এখন আই ক্যাপ, যখন আই ক্যাপ নিব এই কলাম অফ এই সারি অফ এইটা এটা গুণ, তাহলে কত হবে -18 -3a জে ক্যাপ, একটু খেয়াল করো এই কলাম অফ, তাহলে কি এইটা আর এটা গুণ -45 +45 প্লাস কে ক্যাপ, কে ক্যাপ এটা অফ, তাহলে এইটা এটা গুণ -5a -30, ওকে। তাহলে এটা আমরা একটু মুছে না দিই, এইদিকেই লিখি। তাহলে আই ক্যাপ পেলাম -18 -3a, আর এটা দেখো 0 কিন্তু -15 45 + 45 কে 0 বানাবে, আর এটা কি হবে বলো তো দেখি, প্লাস কে ক্যাপ -5a -30। এদিকে কিন্তু পি ক্রস কিউ রয়ে আছে, তাই না? এর মান কত হলে সমান্তরাল হবে? সমান্তরাল হওয়ার শর্ত কি বলতো? যদি পি ক্রস কিউ 0 হয় তবে কি হবে? সমান্তরাল হবে। এটাই ছিল শর্ত। তাহলে পি ক্রস কিউ 0, তাহলে পি ক্রস কিউ কত পেয়েছি? উপরে দেখো পেয়েছি আই -18 -3a প্লাস কে -5a -30 ইজ ইকুয়াল 0, ওকে। এখন বলো তো দেখি ডান সাইডে আই এবং কে এর সহগ কত? এই ডান সাইডে 0 বানাতে হবে, তাহলে আই এর সহগও 0, আবার কি কে এর সহগও 0, তাহলে লাস্ট ওভারঅল আমরা ডান সাইডে 0 পাবো, রাইট? এখন বলো তো আই এর সহগ সমীকৃত করে মানে সমান বিবেচনা করে, তাহলে এইদিকে আই এর সহগ কত -18 -3a, ওইদিকে আই এর সহগ কত 0, তাহলে a সমান ক্যালকুলেশন করলে পাবো আমরা হচ্ছে -6, ওকে। আচ্ছা, আবার কি জে এর সহগ কে এর সহগ সমীকৃত করো, তাহলে কে এর সহগ -5a -30 ইজ ইকুয়াল 0, তাহলে a সমান -6, ওকে। তাহলে a এর মান কত হবে? -6। a এর মান যদি -6 হয় তাহলে এই দুইটা কি হবে? সমান্তরাল হবে, পি আর কিউ ভেক্টর, ওকে। এখন ঘটনা, আমরা তো এই প্রসেস শিখলাম, তাই না? কিন্তু অ্যাডমিশন টেস্টে তোমাকে কি বা এমসিকিউ যখন আনসার করবা তখন তোমাকে অবশ্যই শর্টকাট আনসার করতে হবে। 5 মিনিট এটা লেগেছে, ওটাকে 5 সেকেন্ডে জবাব দিতে হবে। তাহলে কিভাবে আমরা দিতে পারি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আচ্ছা বলো তো, প্রথম ভেক্টরের আই এর সহগ কত? 5, ওকে। এটা ম্যাজিক প্রসেস, ম্যাজিক। প্রথম ভেক্টরের আই এর সহগ কত? 5, দ্বিতীয় ভেক্টরের আই এর সহগ কত? 15 ইজ ইকুয়াল, প্রথম ভেক্টরের জে এর সহগ কত? 2, দ্বিতীয় ভেক্টরের জে এর সহগ কত? -a, ক্যালকুলেশন করো, a এর মান -6, দেখো হয়ে গেছে, ওই যে -6, এই দেখো -6। তাহলে ওটাও জানতে হবে, এটাও জানতে হবে, ওকে। ওটা হচ্ছে লজিক প্রসেস আর এটা হচ্ছে ম্যাজিক প্রসেস। লজিক জানবা, ম্যাজিক জানবা, ওকে, এগিয়ে যাবা, ঠিক আছে। নেক্সট খেয়াল করো एग्जांपल 5, ডট এবং ক্রসের মিশ্রণ মানে সংকর। দেখো তোমাকে বলা হলো যেটা, সেটা হচ্ছে a ডট বি স্কয়ার প্লাস a ক্রস বি স্কয়ার হট। অনেক ইম্পর্টেন্ট অ্যাডমিশন টেস্টের জন্য, ওকে। তো আমরা অতি সহজে এর সলিউশনটা করতে পারি। ধরে নিলাম, ধরি এ ও বি এর মধ্যকার কোণ
থিটা। তাহলে দেখো এ ডট বি স্কোয়ার এ ক্রস বি এর স্কোয়ার, এ ডট বি কি হবে এ বি কস থিটা এর স্কোয়ার, এটা হবে এ বি সাইন থিটা এর স্কোয়ার। ওকে, তাহলে আমরা কি করতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার কস স্কোয়ার থিটা এ স্কোয়ার বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, রাইট? এ স্কোয়ার বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। দেখো ছোট্ট কালে শিখেছিল এটা হচ্ছে 1, তাহলে আমরা কি পাবো এ স্কোয়ার বি স্কোয়ার। এটাকে আমরা আরেকটু কারিশমা করে লিখতে চাই, তাহলে কি কি কারিশমা করব দেখো এ মডুলাস স্কোয়ার বি মডুলাস স্কোয়ার। কোন কোন দেখা আছে বই বা কোথাও কোথাও তোমরা মডুলাস প্রসেস দেখতে পারো, এই জন্য একটু তোমরা খেয়াল রেখো। ওকে, আচ্ছা নেক্সট এক্সাম্পল 6 দেখো দেওয়া আছে যেটা সেটা হচ্ছে F1 F2 দুইটা বল, এদের ক্রস গুণফল এবং এদের ডট গুণফল সমান হলে নির্ণয় করো। কি নির্ণয় করো? 1 নং সাইন থিটা হোয়াট, 2 নং কস থিটা হোয়াট, 3 নং F1 F2 মডুলাস হোয়াট। থিটাটা কিন্তু এই F1 আর F2 এর অন্তর্ভুক্ত কোণ। 3 নং F1 মাইনাস F2 হোয়াট। এগুলো তোমাকে নির্ণয় করতে বলা হলো। তাহলে ফার্স্ট আমরা কি করব বলো তো দেখি। ফার্স্ট আমাদের টার্গেট ওই কোণটা নির্ণয় করো, তাই না? তো দেখা যাক গিভেন দ্যাট দেওয়া আছে, কি দেওয়া আছে F1 ক্রস F2 F1 ডট F2। তাহলে এটা কি লিখতে পারি F1 F2 দেখো সাইন থিটা, F1 F2 cos থিটা, রাইট? তাহলে F1 F2 কেটে গেলে সাইন নিচে যদি তুমি cos কে নিয়ে আসো tan থিটা ইজ ইকুয়াল 1 পাবো আমরা। tan থিটা, tan কত ডিগ্রির মান 1, 45 ডিগ্রির মান 1। তাহলে থিটার মান কত পেলাম আমরা 45 ডিগ্রি। এখন তো ঝটপট করে आंसर করা যাবে, যাবে না? ওকে, তাহলে এখানে বসিয়ে দাও 45 বের হয়ে আসবে, এখানে বসিয়ে দাও 45 বের হয়ে আসবে। এখন এইটা आंसर করতে হবে, তাই না? আমি একটা দেখিয়ে দিব আর একটা তোমরা করবা। ভেক্টর সামান্তরিক সূত্র আমরা পড়তে যেয়ে দেখেছিলাম p প্লাস কিউ মডুলাস, তার মানে p প্লাস কিউ এর মান, তাই না? মানে এটা হচ্ছিল লব্ধি। তাহলে কি হবে f1 স্কয়ার f2 স্কয়ার 2f1 f2 cos থিটা। ওকে, দেখো থিটা কিন্তু তোমার জানা আছে, বসিয়ে দাও কিছু একটা আসবে, আসবে না? যেটাই আসুক সেটা চলে আসবে। f1 f2 এর মান যদি জানা থাকে তোমার বসিয়ে দাও চলে আসবে। এখন এখানে যেহেতু মাইনাস, এখানে মাইনাস দিয়ে এটাকেও কি করো आंसर করো f1 স্কয়ার f2 স্কয়ার মাইনাস 2f1 f2 cos থিটা। থিটার মান বসিয়ে দাও, ক্যালকুলেশন করো, চলে আসবে। ওকে, আচ্ছা নেক্সট এক্সাম্পল 7 একটু খেয়াল করো। a ভেক্টর দেওয়া আছে 10 এর মান, b ভেক্টর দেওয়া আছে ধরে নাও 1, হ্যাঁ? আর a ডট b বলা হলো 6। এত হলে a ক্রস b হোয়াট নির্ণয় করো। ওকে, তাহলে অবশ্যই কি এটা নির্ণয় করবা, নির্ণয় করে কত হবে आंसर সেটা তোমরা বের করবা। ক্লিয়ার? আচ্ছা খেয়াল করো, ক্ষেত্র 5 বল ভেক্টর f ও অবস্থান ভেক্টর r হলে টর্ক নির্ণয় করতে বলা হয় অনেক সময় তোমাদের। টর্ক কি হবে r ক্রস f। ওকে, আমরা যখন টর্কের মান লিখব তখন rf sin থিটা, যখন অবস্থান ভেক্টর এবং বল ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ হবে থিটা। ওকে, আচ্ছা তো একটা एग्जांपल আমরা সলভ করতে পারি। 8 নং एग्जांपल, কোন বস্তুর উপর
5i ক্যাপ 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ নিউটন মানের বল প্রয়োগে সরণ হলো, এটাকে আমরা সরণ বলতে পারি বা সরণ ভেক্টর বলতে পারি। সরণ প্রয়োগে বস্তুটি ঘূর্ণনশীল হলো। যদি অবস্থান ভেক্টর আর i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ হয়, এটা হচ্ছে মিটার, তাহলে টর্কের মান কত? আমরা এই প্রবলেমগুলো আরো পড়ব 4 নম্বর অধ্যায়ে যে, ওকে, ভিন্নভাবে পড়ব আমরা। তাহলে টর্ক ইজ ইকুয়াল কি আর ক্রস এফ, আর এফ এর ক্রস গুণফল তোমরা নির্ণয় করবে আই জে কে। এখন ফার্স্ট ভেক্টর কি আর, তাহলে আর এর আয়ের সহগ কত দেখো তো, আই এর সহগ 1, এই দেখো এখানে 1 আছে, তাহলে 1। জে এর আয়ের সহগ কত দেখো -1, কে এখানে +2, ওকে, এটা 5 2 3। তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেশন করবা, টর্ক আসবে, আর টর্ক আসলে টর্কের মান নির্ণয় করবা আই এর সহগ স্কয়ার, জে এর সহগ স্কয়ার, কে এর সহগ স্কয়ার, এইভাবে, ওকে। আচ্ছা, তাহলে এই বিষয়গুলো সাধারণত বেসিক নরমাল যে প্রবলেমগুলো সেগুলো সলভ করলাম। আগামী ক্লাসে আমরা ক্রস গুণন শেষ করে দিব, দিয়ে আমরা ক্যালকুলাসে প্রবেশ করব। ক্যালকুলাস শিখে আমরা প্রায় ভেক্টরের শেষ পর্যায়ে চলে যাব। তারপরে দেখবা আমাদের গতিশীলতা বেড়ে গেছে, কারণ আমরা ভেক্টর শিখেছি মানে কি অন্য অন্য অধ্যায়গুলোর আমরা অনেক কিছু শিখে ফেলেছি, ওকে। এই জন্য আতঙ্কিত হও না, তোমরা সব সময় কি করো, বারবার প্র্যাকটিস করো এবং সবকিছু জেনে, এই হচ্ছে তোমাদের সুযোগ। ইন্টারমিডিয়েট তোমরা অ্যাডমিশনে যেয়ে শিখতে পারবা না, এই জন্য এখন তোমরা ডিটেলস শিখে নাও, ওকে। তো যাই হোক, একটু ছোট্ট একটা গল্প দিয়ে শেয়ার করে আমি শেষ করব। একটা রাজা ছিল, ওই রাজা তার পাশে যে উপদেশটা মানে উজিরকে খুবই বিলিভ করত। তো এখন যে কোনো উপদেশ সে উজিরের কাছ থেকে নিত। রাজার আবার 2 সন্তান ছিল। রাজা 2 সন্তানকে যতটা না বিশ্বাস করত, তার চেয়ে বেশি উজিরকে বিশ্বাস করত। তো এখন রাজা বৃদ্ধ হয়ে গেছে, প্রায় 90 বছর বয়স। তো এখন তো রাজ্যভার হস্তান্তর করতে হবে। উত্তরাধিকার সূত্রে তার বড় ছেলে, এরপরে মেজ ছেলে, তারপরে বংশ পরম্পরায় এটা আসে আর কি। কিন্তু রাজা কখনোই চায় না যে তার মৃত্যুর পর এই রাজ্যভার তার ছেলেরা গ্রহণ করুক, কারণ তার ছেলেরা ছিল অকর্মণ্য, ছেলেদের প্রতি অতটা বেশি তার আস্থা ছিল না। তো এই জন্য একদিন, এবং বিশ্বাসও ছিল না, উজিরের প্রতি বিশ্বাস ছিল। একদিন ছেলেরা এসেছে, তারা একে অপরের মধ্যে সংঘর্ষ চলছে সিংহাসন নেওয়া নিয়ে। তো রাজা বলছে, আমি উজিরকে দিতে চাই, তোমাদের দিব না। চরম আকারে সংঘর্ষ শুরু হয়ে গেছে। তো মীমাংসা কি করা যায়? তো রাজা তখন বলল সেটা হচ্ছে, আমি তোমাদের 3 জনকে বস্তা দিয়ে, বস্তা চিনো তোমরা, 3 জনকে খালি বস্তা দিব এবং তোমরা আমার আপেল বাগানে ঢুকে বস্তার মধ্যে তোমরা আপেল পুরে নিয়ে আসবে। তারপরে আমি এখান থেকে বুঝবো কে কি করেছো, সেই অনুযায়ী আমি তোমাদের সিংহাসন দিব, ওকে। 3 জনকে বস্তা দিয়েছে, উজিরকে দিয়েছে, 2 সন্তানকে দিয়েছে 3টা বস্তা। আপেল বাগানে কি পাঠিয়েছে, সবাই দৌড়াচ্ছে, 3 জনই দৌড়াচ্ছে, উজির পিছে পড়ে গেছে। তো এখন ভেতরে ঢুকেছে,
তিনজনই মোটামুটি একই টাইমে ঢুকেছে। এখন উজির কি করছে, ভালো ভালো আপেলগুলো যেগুলো পড়ে আছে ওইগুলো বস্তার মধ্যে পড়ছে। আর রাজার বড় ছেলে কি করেছে, ঢোকার সময় পাতার স্তূপ ছিল, পাতা নিয়েছে, বস্তাটা তাড়াতাড়ি ভর্তি হয় যাতে তাড়াতাড়ি ফিরে আসতে পারে, এই চালাকি করার জন্য পাতার স্তূপ, পাতা কিছু নিয়েছে। যাওয়ার সময় পচা আপেল ছিল ওইগুলো নিয়েছে, কিছু ভালো আপেল নিয়েছে, বেশিরভাগ কি খারাপ কিছু নিয়েছে। মেজো ছেলে ঠিক একই ধরনের বড় ছেলের মতোই নিয়েছে, কিন্তু উজির কি ভালো ভালো আপেলগুলো কি কুড়িয়ে নিচ্ছে। এখন ফেরার পালা, যার বস্তা ভর্তি হয়ে যাবে আগে সে তো আগেই বের হয়ে চলে আসবে তাড়াতাড়ি। তো দেখা গেল যেটা ছেলেদ্বয় আগে চলে এসেছে, উজির কি ধীরে ধীরে আসছে। এখন রাজা যেটা বলছেন সেটা হচ্ছে তার যে সেনাপতিগুলো আছে, সেনাপতি কে কোথায় আসো, এখানে আসো, সবাইকে যার যার বস্তা নিয়ে জেলখানায় ভরে দাও। কে কি এই বস্তায় নিয়েছে এই বস্তা সহ জেলখানায় দিয়ে দাও, তার তার বস্তা দিয়ে, এবং 6 মাস যাবত কোনো খাবার তাদের আর দেওয়া হবে না। বস্তার মধ্যে যা আছে সেই আপেল খেয়ে তারা কি এই 6 মাস অতিবাহিত করবে। ওকে, তো এখন তো বুঝতে পারছো কার কি মানসিক অবস্থা। তো চলছে 2 মাস পার না হতে হতে বড় যে রাজার ছেলে ছিল ওই ছেলের কিন্তু যে আপেলগুলো তুলেছিল ভালো আপেল 2 মাস চালিয়েছে, তারপরে আর খাওয়ার মতো কিছু নেই। অবশেষে খাদ্য অভাবে ছেলেটা মারা গেছে। দ্বিতীয় মেজো ছেলেটার মোটামুটি ছিল, মোটামুটি 5 মাস চালিয়েছে। 1 মাস মানে সে কোনো রকম চালাচ্ছে, মুমূর্ষ অবস্থা, খাবার নেই। কিন্তু উজির তার বস্তার আপেল অর্ধেকও শেষ করতে পারে নাই, কারণ উজির কি ভালো ভালো আপেলগুলো নিয়েছিল। অবশেষে যখন 6 মাস পার হলো তখন একটা লাশ বের করলো, সেনাপতিরা একটা লাশ বের করলো। একটা রুগ্ন আফ্রিকান কান্ট্রির কোনো একটা রুগ্ন দুর্ভিক্ষ অঞ্চলের একজনকে বের করলো, মানে মেজো ছেলেকে। আর উজির তখন কি একেবারে দৌড়ে অন্যরকম ভাবে বের হয়ে আসলাম। এখন রাজা তখন ভাবলো অরিজিনাল বা সততার পরিচয় দিয়েছে উজির, সুতরাং উজিরকেই সিংহাসনে দিল। ছেলেদ্বয় এই যে তাদের নিজের কৃতকর্মের কারণে আজকে এই অবস্থায় পর্যবসিত হয়েছিল। সুতরাং যে কাজটা করতে হবে অথেন্টিক কাজ করতে হবে, কেউ দেখুক বা না দেখুক, যে কাজটা করবা অবশ্যই কি ভালো করবা। যেটা করবা কোনো রকম জোড়াতালি দিয়ে নয়, যেটা করবা সেটা যেন 100% না হলেও কাছাকাছি যেন ভালো হয়। যদি তুমি ফাঁকি দাও তাহলে তুমি নিজেই কি করবা, এর ফল ভোগ করবা, মানে তুমি ফাঁকে পড়ে যাবো, আর উঠতে পারবা না। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। নেক্সট ডে তোমাদের সাথে ইনডিরেক্টলি আবার কি ক্লাস নিয়ে আসছি। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।